আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান। আমার ধারণা যে এটা একটা নতুন বিতর্ক সামনে আসলো যে সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনার পালানোর খবর। তাহলে কি ঘটেছিল? আসলে শেষ আ মানে ২৪ ঘন্টা খুবই আলোচিত। নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক এক্সাক্টলি কখন কি ঘটেছে একদম মানে যদি আওয়ার বিবেচনা করা হয় বা মিনিট হিসাব করা হয়, মিনিট হিসাব বাদ দিলাম অন্তত আওয়ার বিবেচনা করা যদি হয় যে শেখ হাসিনা যাওয়া স সময় থেকে তার আগের ২৪ ঘন্টা। তাহলে পরিষ্কার চিত্র পাওয়া যেত। কারা কথা বলল, কারা পদত্যাগ করতে বলল, তিনি কেন পদত্যাগ করতে ১ম এ চাইলেন না, নাকি চাইলেন, নাকি চাপের মুখে করলেন, কার কথায় করলেন, পুরো বিষয়টা কিন্তু এখনো গল্প আকারে আছে। একদম এক্সাক্ট যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু পাওয়া যাচ্ছে না। যেমন ধারণা করা হচ্ছিল যে জেনারেল ওয়াকার সম্ভবত তাকে বলেছেন যে পদত্যাগ করার জন্য। এখন দেখা যাচ্ছে যে অ্যা তিনি আ এটা হয়তো সত্য হতে পারে যে পদত্যাগের কথা হয়তো বলেছেন পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু পদত্যাগ করার পর তিনি তাহলে কিভাবে দেশ ছাড়লেন? মানে তার ছাড়ার মুহূর্তটা মানে চলে যাওয়াটা কে কোঅর্ডিনেট করলো? ভারতের সাথে কারা যোগাযোগ করলো? শেখ হাসিনা যে ভারতে যাবেন গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে তারপরে দিল্লি। এই তো মোটামুটি আমরা রুট জানি যে গণভবন থেকে তিনি গেলেন বঙ্গভবন, বঙ্গভবনে রিজাইন করলেন। ওই হেলিকপ্টারে করে তিনি চলে গেলেন আ গুয়াহাটিতে, ত্রিপুরার গুয়াহাটি। সেখান থেকে চলে গেলেন অন্য একটি কার্গো বিমানে, বিমান বাহিনীর পৌঁছে দিয়ে আসা হলো তাকে দিল্লির সেই বিমান বাহিনী বা নৌবাহিনীর ঘাঁটিতে। তো এই যে পুরো পরিস্থিতিটা তার আগে তাহলে কি ঘটলো? আজকে আ নাগরিক টিভি ইউটিউব চ্যানেল আ সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে অনেক বিষয় অবতারণা করেছেন। আমি অন্য বিষয়ে যাচ্ছি না। আ একটা বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল যে, শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া ঠিক ছিল নাকি তাকে দেশে বিচার করা উচিত ছিল? এমন একটা প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, "ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর ১ম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম। তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে, উনি তো চলে যাচ্ছেন। উনি অলরেডি রান অর্থাৎ একেবারে যাওয়ার পথে। তো এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে উনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। এটা মোটেও আ কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল।" যাই হোক, তো এই একটা বর্ণনা আ কিন্তু আমার ধারণা ছিল যে উনি হয়তো পদত্যাগ এবং মানে যাওয়ার মুহূর্তটা তিনি হয়তো কোঅর্ডিনেট করেছেন বা উপস্থিত ছিলেন। এরকম একটা অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, তাহলে এসএসএফই তাকে হেলিকপ্টার পর্যন্ত তুলে দিয়েছে। তারপরে পুরো বিষয়টা হয়তো এসএসএফ কমিউনিকেট করতে পারে। এছাড়াও অন্য কিন্তু ঠিক একটা ব্যাখ্যা আমার ধারণা যে পুরো শেষ মুহূর্তের আ কি হয়েছিল, কিভাবে সংঘটিত হয়েছিল, এইটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো উচিত। তা নাহলে কার কি ভূমিকা, কে কি দায়িত্ব পালন করলো নাকি করলো না, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এবং মিছামিছি একটা সন্দেহ বা দোষারোপের ঘটনা ঘটতে পারে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেফ এক্সিট কেন দেয়া হলো? যেখানে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, এরকম হত্যাকাণ্ডের পর সাধারণত এ ধরনের আম যদি হত্যাকাণ্ডের ঘটনা না থাকতো তাহলে সেফ এক্সিট ঠিক আছে। সেটা অন্য প্রশ্ন প্রসঙ্গ। যেমন আমরা যদি আফগানিস্তানের কথা আ ধরি যে আফগান প্রেসিডেন্ট যেভাবে আশরাফ গনি যেভাবে গেলেন, তো সেটার একটা যুক্তি আছে। তিনি তো আর গণহত্যা করেননি। তার একটা বিষয় আছে। আরো অন্যান্য, কিন্তু এখানে তো একদম পরিষ্কার গণহত্যার অভিযোগ আছে। সেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজনকে তাহলে কে বিদায় করলো? কিভাবে বিদায় করলো? আ জেনারেল ওয়াকারের কথায় একটা যুক্তি আছে যে যদি এখানে থাকতেন তাহলে উত্তপ্ত পরিস্থিতি হতো এবং মানুষ ক্ষুব্ধ হয়ে অ্যা হয়তো তাকে মেরে ফেলতে পারত। এরকম একটা ব্যাপার আছে যদি গণভবনে থাকতো। এমনকি যেকোনো জায়গায় থাকলে ক্যান্টনমেন্টে থাকলে হয়তো ক্যান্টনমেন্টের ভিতরে মানুষ ঢুকে যেত। এমনটা আমি মনে করি না। কিন্তু গণভবন নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ জায়গা তার জন্য হতো। এবং এটা মানুষ কোনোভাবেই ক্ষমা করত না। তো ঠিক আছে, সেই জায়গাটা বের হওয়া অথবা আম একটা
মোটামুটি পরিস্থিতি যাতে অনুকূলে থাকে সেই জন্য তার যে সেফ এক্সিট সেটাও হয়তো যুক্তিসঙ্গত হতে পারে এক অর্থে, যে তখন উত্তপ্ত পরিস্থিতি, তখন আপাতত শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়ন করে শান্ত করাটা জরুরি ছিল। ওই মুহূর্তে হয়তো ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল। কিন্তু আসলে কি ঘটেছিল, মানে যেমন একটা কথা বলা হচ্ছে যে কোনো একজন কর্মকর্তা যখন বলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে 5 তারিখে সকালের দিকে তিনি রাজি হননি। রেহেনাকে বলা হয়, রেহেনা রাজি হয়ে তাকে যখন অনুরোধ করে তখনও রাজি হয়নি। পরে সম্ভবত হয় ওই কর্মকর্তা অথবা রেহেনা জয় এবং পুতুলকে ফোন করে, তখন তারা যখন নাকি তার মাকে শেখ হাসিনাকে ফোন করে তখন শেখ হাসিনা রাজি হয়। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, কিন্তু তখন তার নিরাপত্তারক্ষীরা বা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে 45 মিনিট সময় আছে, 45 মিনিটের মধ্যে গণভবনের লোকজন পৌঁছে যাবে, যে ঢল নেমেছে। তারপরে তিনি তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে যান, এই পর্যন্ত জানি। কিন্তু এইটা মানে আমার কাছে খুব বিস্ময়কর ব্যাপার যে শেখ হাসিনা, যেটা ওয়াকারুজ্জামান বলছেন যে তিনি সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন, এই সময় তিনি জানতে পারেন যে শেখ হাসিনা তো পালিয়ে যাচ্ছেন বা চলে যাচ্ছেন। তো তিনি বাধা দেননি, তিনি সেটাকে সমর্থন করেছেন এই অর্থে যে যদি শেখ হাসিনা থাকতেন তাহলে একটা তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন, যেটা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বলছেন যে আমরা তো জেনে শুনে এটা হতে দিতে পারি না। এটা ঠিক, সেনাবাহিনী কাউকে এরকম হতে দেয়নি। সুতরাং শেখ হাসিনাকে যদি ব্যক্তি হিসেবেও বিবেচনা করা হয় সেটা হয়তো তিনি বলেছেন, কিন্তু সে মানে জেনারেল ওয়াকার জানতেন না, এটাই আমার কাছে একটা খুবই বিস্ময়কর ব্যাপার। আমার ধারণা ছিল যে শেখ হাসিনার পদত্যাগটা তো বটেই, পদত্যাগের পরে যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেটাও হয়তো তিনি জানেন। এখন দেখা যাচ্ছে পদত্যাগ পর্যন্ত জানেন, পদত্যাগ করেছেন, তারপরে তিনি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে বৈঠক করছেন। মানে এইটুক পর্যন্ত উনি জানেন, পরের পালানোর বিষয়টা জানেন না। এটা আমার কাছে নতুন তথ্য, সেই কারণে দর্শক আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।